আজকের পর্ব কুতুব মিনারে আমরা। কুতুব মিনার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি কুতুব মিনার। এর উচ্চতা 234 ফুট, ভূমির ব্যাস প্রায় 47 ফুট, উপরের অংশের ব্যাস প্রায় 7 ফুট। এটি 5 তলা বিশিষ্ট, সিঁড়ি আছে 379টি। দিল্লির মাহেরৌলিতে এটা অবস্থিত। কুতুব মিনারটি সম্পূর্ণ ইটের তৈরি আর বাইরের দিকের অলঙ্করণ লাল বেলে পাথরের। লাল বেলে পাথরের উপর কোরআনের আয়াতগুলিকে এত সুন্দর ক্যালিগ্রাফি করে ফুটিয়ে তোলা হয়েছে যা অত্যন্ত সুন্দর। শিল্পীদের হাতের অসামান্য সুন্দর কাজ দর্শককে মোহিত করবেই। এছাড়া কুতুব মিনারের সামগ্রিক গঠনশৈলী এক কথায় অনবদ্য। কুতুব মিনার কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। এটি একটি বিজয় সৌধ। কুতুব কমপ্লেক্সের মধ্যে দেখা যায় দাস বংশ বা মামলুক রাজত্ব, খিলজি রাজত্ব, সৈয়দ বংশ ও লোদি বংশের রাজত্বকালের বিভিন্ন স্থাপত্য ও সমাধি আর কুতুব মিনার। চলুন আমরা এখন ঘুরে আসি কুতুব কমপ্লেক্স। কুতুব মিনার যাওয়ার জন্য নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরে ইয়েলো লাইনে টুয়ার্ডস হুডা সিটি 13টা স্টেশন পার হয়ে আমরা পৌঁছে গেলাম কুতুব মিনার মেট্রো স্টেশনে। ভাড়া ছিল জনপ্রতি 30 টাকা। স্টেশনের এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে কুতুব মিনার যাওয়ার জন্য আমরা অটো ধরলাম। অটোর ভাড়া জনপ্রতি 30 টাকা। এখান থেকে আমাদের 2.5 কিমি রাস্তা গেলেই কুতুব মিনার। অটো আমাদের নামিয়ে দিল কুতুব মিনারের টিকিট কাউন্টারের সামান্য একটু দূরে। ওই যে রাস্তায় দেখা যাচ্ছে যে ব্যারিকেডগুলো করা আছে, ওর বাইরে কিন্তু অটোগুলো এসে দাঁড়ায়। এই ব্যারিকেডের ভিতরে অটোগুলোকে ঢুকতে দেয় না। আমরা একটু হেঁটেই পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে। টিকিটের মূল্য 15 বছরের ঊর্ধ্বে ভারতীয়দের 30 টাকা। 15 বছরের নিচে ভারতীয়দের কোনো টিকিট লাগে না। বিদেশিদের ক্ষেত্রে সবার কিন্তু 500 টাকা টিকিট। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন খোলা থাকে। কাউন্টারে ভারী ব্যাগ রাখার জন্য ব্যবস্থা আছে। আমরা আমাদের ব্যাগ জমা করে টিকিট নিয়ে কাউন্টারের ঠিক উল্টো দিকে কুতুব কমপ্লেক্সে প্রবেশ করলাম। ইতিহাসের পথ ধরে আমরা এগিয়ে চলেছি আজ থেকে প্রায় 800 বছর আগের এক ইতিহাসের সন্ধানে। এ পথেই একদিন হিন্দু রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে শুরু হয়েছিল ঘুরি রাজত্ব ও মুসলিম শাসন। 1191 সালে যখন হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান এখানে রাজত্ব সামলাচ্ছেন, তখন আফগানিস্তানের গজনিতে মোহাম্মদ ঘোরি শাসন করছেন। মোহাম্মদ ঘোরি তার অনুগত দাস কুতুবউদ্দিন আইবককে দিল্লি জয়ের জন্য পাঠান। সেনাপতির দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছিল দিল্লিতে। এই উদ্দেশ্যে 1191 সালে শুরু হয় তরাইনের প্রথম যুদ্ধ। যুদ্ধে কুতুবউদ্দিনের নেতৃত্বে মোহাম্মদ ঘোরির বাহিনী পরাজিত হয়। এর পরের বছর 1192 সালে কুতুবউদ্দিনের নেতৃত্বে মোহাম্মদ ঘোরি আবার দিল্লি আক্রমণ করেন। এবারে
পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। শুরু হলো ইতিহাসের নতুন অধ্যায়, মুসলিম রাজত্ব, ঘুরি রাজত্ব। মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবককে দিল্লির শাসনকর্তা নিযুক্ত করলেন। কুতুবউদ্দিন আইবক জন্মগতভাবে ছিলেন তুর্কিস্তানের, যা এখন কাজাখস্তান, সেখানকার বাসিন্দা। শৈশবে তাকে দাস হিসেবে বিক্রি করা হয়। পারস্যের এক কাজী তাকে কিনে নেন। কাজী তার ছেলেদের সাথে কুতুবউদ্দিনকেও ঘোড়সওয়ার, তীরন্দাজি, যুদ্ধের অন্যান্য কলাকৌশল শেখান। পরে কাজীর ছেলেরা তাকে আবার দাস হিসাবে বিক্রি করেন। এবারে তাকে কিনে নেন মোহাম্মদ ঘুরি। কিন্তু কুতুবউদ্দিনের ছিল খুব অনুগত ও দানশীল। এ সমস্ত গুণের জন্য তাড়াতাড়ি তিনি মোহাম্মদ ঘুরির প্রিয় পাত্র হয়ে ওঠেন। মোহাম্মদ ঘুরি তাকে আস্তাবলের প্রধান নিয়োগ করেন ও ধীরে ধীরে তিনি আস্থাভাজন হয়ে ওঠেন। তিনি কৃতদাস ছিলেন বলে তার রাজত্বকালকে দাসবংশও বলা হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ ও দিল্লি বিজয়ের স্মারক হিসাবে তিনি তৈরি করেন কুতুব মিনার। তার নামানুসারে এই মিনারের নাম হয়েছে। আবার অনেকের মতে সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার বাকির নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে কুতুবউদ্দিনকে দিল্লির সম্রাট ঘোষণা করা হয়। শুরু হয় মামলুক রাজত্ব বা দাসবংশের রাজত্ব। তিনি দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন, কিন্তু কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করে যেতে পারেননি। প্রথম তলের কাজ সম্পূর্ণ হবার আগেই তিনি বর্তমান পাকিস্তানের লাহোরে পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে যান ও বুকে পাজোড়ে তার ঘোড়ার প্যাডেল ঢুকে মারা যান। কুতুবউদ্দিনের সমাধি তাই লাহোরে। কুতুবউদ্দিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করেন তারই জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি প্রথম জীবনে কুতুবউদ্দিনের একজন কৃতদাস ছিলেন ও পরে কুতুবউদ্দিনের মেয়েকে বিবাহ করেছিলেন। কুতুবউদ্দিনের মৃত্যুর কিছুকাল পরে ইনি দিল্লির সম্রাট হন। ইনি কুতুব মিনারের 3টি তল নির্মাণ করেন। কুতুব মিনারের ওপরে ওঠার সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে আগে সকল দর্শনার্থীদের উপরে উঠতে দেওয়া হতো, কিন্তু অনেকগুলো দুর্ঘটনা ঘটার কারণে এখন সাধারণ দর্শকদের উপরে উঠতে দেওয়া হয় না। 1946 সালে অভিনেত্রী তারা দেবী ও মহারাজা জগৎ সিংয়ের স্ত্রী কুতুব মিনারের উপর থেকে পড়ে মারা যান। 1981 সালে 400 জন পদপিষ্ট হন। এর মধ্যে 45 জন ছাত্রছাত্রী মারা যান ও অনেকে আহত হন। এরপর আর কাউকে ওপরে ওঠার অনুমতি দেওয়া হয় না। এখন এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্যতম সৌধ। শামসুদ্দিন ইলতুৎমিশ কুতুব কমপ্লেক্সের সম্প্রসারণ করেন। এই চত্বরে ইলতুৎমিশের সমাধিসৌধ আছে। ইলতুৎমিশের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন সম্রাট হন। ইনিও ছিলেন ইলতুৎমিশের একজন কৃতদাস। বলবনের মৃত্যুর পর তার ছেলে মুইজউদ্দিন কোয়াকাবাদ সম্রাট হন। তাকে সিংহাসনচ্যুত করেন 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি এবং এর সাথেই মামলুক বা দাসবংশের রাজত্ব শেষ হয়ে শুরু হলো খলজি রাজত্ব। এরপর একে একে তুঘলক বংশ, সৈয়দ বংশ ও লোদি বংশ রাজত্ব করে। লোদি বংশের শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোদি। তার শাসনকালে 1526 সালে শুরু হলো পানিপথের প্রথম যুদ্ধ। ইব্রাহিম লোদির যুদ্ধের পরাজয়ের সাথে সাথেই লোদি বংশের অবসান ও মুঘল সাম্রাজ্যের শুরু হয়। আবার আসা যাক কুতুব মিনারের কথায়। 1368 সালে কুতুব মিনার বাজ পড়ে উপরের তলা অর্থাৎ চতুর্থ তলা ক্ষতিগ্রস্ত হয়। তখন ফিরোজ শাহ তুঘলক চতুর্থ ও পঞ্চম দুটি তলা নির্মাণ করেন। সাদা মার্বেল ও বেলে পাথর দিয়ে নিচের 3টি তলার মতো হুবহু একই রকম উপরের 2টি তলা নির্মাণ করান। এতে কুতুব মিনার আরও আকর্ষণীয় হয়ে ওঠে। কুতুব মিনার 1505 ও 1803 সালে
দুবার ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। প্রথমবার সিকান্দার লোদি ও পরের বার ব্রিটিশ রবার্ট স্মিথ টাওয়ারটির সংস্কার করেন। কুতুব মিনার ছাড়া কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে প্রধান দ্রষ্টব্যগুলি কুয়াতুল মসজিদ চত্বরে লৌহস্তম্ভ, আলাই দরওয়াজা, ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির, এছাড়া ইমাম জামিনের সমাধি, কুয়াতুল ইসলাম মসজিদ ও আলাউদ্দিন খলজির তৈরি মাদ্রাসা। সমস্ত ভবনগুলি প্রায় ভগ্নাবশেষে পরিণত। ওয়ার্ল্ড হেরিটেজ সোসাইটি ও ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে এর পুনর্নির্মাণের কাজ চলছে। আমরা এখন কুতুবউদ্দিন আইবকের জামাই শামসুদ্দিন ইলতুৎমিশের সমাধিতে প্রবেশ করব। ইনি 25 বছর রাজত্ব করেছেন। 1211 থেকে 1236 সাল পর্যন্ত তার রাজত্বকাল। সমাধিটি আনুমানিক 1235 সালে তিনি নিজেই তৈরি করিয়েছিলেন। 9 বর্গমিটার মাপের ঘরের মেঝেতে তার কবর আছে। কবরটি সম্পূর্ণ মার্বেল দিয়ে, সাদা রঙের মার্বেলে তৈরি, আর উপরে একটা গোলাকার গম্বুজ আছে। বর্তমানে গম্বুজটি ভেঙে গেছে। গম্বুজটা এর আগেও একবার ভেঙে গিয়েছিল। তখন ফিরোজ শাহ তুগলক ওই গম্বুজটি পুনর্নির্মাণ করেছিলেন, কিন্তু বর্তমানে সে গম্বুজও আর নেই, তাও ভেঙে গেছে। এই সমাধির পশ্চিম দেওয়ালে 3টি মিহরাব আছে। মাঝেরটি মার্বেলের তৈরি, নকশা করা ও সবচাইতে বড়।
কুতুব কমপ্লেক্সের লৌহ স্তম্ভটি পৃথিবীর মেটালজিক্যাল বিস্ময়গুলির অন্যতম। এর গায়ে সংস্কৃত লিপি, যা গুপ্তযুগে ব্রাহ্মী লিপিতে, সেই লিপিতে লেখা থেকে জানা যায় এটা 4th শতাব্দীতে নির্মিত। এটি আমলক শৈলীতে নির্মিত। লেখা থেকে আরও জানা যায় চন্দ্র নামে এক শক্তিশালী রাজার স্মৃতিতে এটি নির্মাণ করা হয়েছিল, যাকে মনে করা হয় গুপ্ত সম্রাট 2য় চন্দ্রগুপ্ত। বিষ্ণুপদ নামে বিখ্যাত পাহাড়ে ভগবান বিষ্ণুর পতাকার দণ্ড হিসাবে এটা তৈরি করা হয়েছিল। এর উপরের একটি গর্তকে অনুমান করা হয় বিষ্ণুর বাহন গরুড়ের মূর্তি ছিল, যা বিষ্ণু মন্দিরকে নির্দেশ করত। তোমর রাজা অনঙ্গপাল এটিকে এখানে এনেছেন বলে মনে করা হয়। এটি 7.2 মিটার বা 23 ফুট 7 ইঞ্চি উঁচু। এটা বিশুদ্ধ পেটাই লোহা দিয়ে তৈরি। এর ওজন 5865 কেজি, ঘন্টার ওজন 646 কেজি, পুরো পিলারের ওজন 6511 কেজি। 1600 বছরেরও বেশি সময় ধরে এটা রোদ, বৃষ্টি, জল সহ্য করে দাঁড়িয়ে আছে। মরিচা বা জং এখনো প্রায় ধরেনি। আলাই দরওয়াজা, এটি আলাউদ্দিন খলজি নির্মিত কুয়াতুল মসজিদের দক্ষিণ দিকে প্রবেশের দরজা। এটি ইসলামিক স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি এক গম্বুজ বিশিষ্ট চৌকো ঘর, যার দরজাগুলি ও সমস্ত বাড়িটি বেলে পাথরের নকশা করে তৈরি করা হয়েছিল। দরজার সামনে অসামান্য কারুকাজ করা আছে, যেগুলো ফুলের পাপড়ি আকৃতির। এরই অপর দিকে ইমাম জামিনের সমাধি। এইটা হচ্ছে আলাদা। এসব দেখতে দেখতে যখন আমরা কুতুব কমপ্লেক্স থেকে বের হচ্ছি, সূর্য তখন অস্তগামী। যে পথে এসেছিলাম সে পথ দিয়ে আমরা আবার ফিরে চললাম। তবে আজ এই পর্যন্তই।
দেখা হবে পরবর্তী এপিসোড যন্তর মন্তরে। আমরা সঙ্গে থাকুন।